আছো তোমরা সবাই? নিশ্চয়ই প্রিপারেশন খুব ভালো করে নেওয়া হচ্ছে। এটাই স্বাভাবিক। অনেকে ভাবছে হয়তো এই কিছুদিন পরে আরও ভালোভাবে নেব বা আরেকটু স্পিড বাড়াবো আরেকটু পরে, এরকম যারা ভাবছো তাদের জন্য, সবার জন্যই বলছি যে দেখো, ইন্টারভিউ বা মানে সাকসেস আর সাকসেস না পাওয়া আর পাওয়া, এই দুটোর মধ্যে একটা দড়ির ফারাক। মানে তুমি একই মানুষ, দড়ির এপারে হলে সাকসেস আর ওই পারে হলে সাকসেস নয়। আর সাকসেস যদি পাও, তোমার জন্য সব রকম ভালো থেকে আর অনেক কিছু ভালো ভালো জিনিস অপেক্ষা করে। আর সাকসেস যদি না পাও, তাহলে তোমাকে ওই রিস্টার্টের জন্য অপেক্ষা করতে হবে, অথবা তোমার জন্য মানে তুমি নিজেও মানে তোমার মানে নেগেটিভ জিনিসগুলো তোমার মধ্যে প্লে করতে পারে। সুতরাং আমরা সবাই সাকসেসের জন্য দৌড়াবো। মানে আমার সুতোটা বা দড়িটা পেরিয়ে যেতে হবে, আমি দড়ির এপারে দাঁড়াবো না, দড়ির ওপারে দাঁড়াবো। তার জন্য ম্যাক্সিমাম যে পরিশ্রম করতে হবে, এখন একদম পিক টাইম, সে পরিশ্রমটা করে নিতে হবে। আসি পিএসসি প্রসঙ্গে এই কারণেই বলছি যে বহু ক্ষেত্রে দেখা যায় যে পিএসসি তো এটা তো ইন্টারভিউ সেশন, এই ইন্টারভিউ সেশনে ওরা যেটা নাম দেয় এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তাহলে যদি পার্সোনালিটি টেস্ট হয়, সেইখানে কিন্তু ওরা পার্সোনালিটিটা ভালোভাবে দেখে নেয়। সেই দেখে নেওয়ার জন্য ওরা কিন্তু এমন কিছু প্রশ্ন তোমায় করবে প্রথম দিকে, যে তুমি ঘাবড়ে যাও, ঘাবড়ে গিয়ে তোমাকে জল দেবে, তুমি জল খেতে চাইবে, বা অন্য কিছু হয়ে যায়, তুমি এরপরে জানা জিনিসটাও ভুল করো। সুতরাং আজকে আলোচনা করব সেই সব প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো কিন্তু 80% স্টুডেন্ট পারেনি, বা মানে হয়তো পারতো, কিন্তু এমন সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যে তারা সেটা পেরে ওঠেনি। আজকে সেটা নিয়েই আলোচনা করব। বেশিরভাগ প্রশ্ন তারা প্রথম দিকে ডিজাইন এবং থিওরি অফ স্ট্রাকচার থেকে করে। এবার যেহেতু যারা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আছো, তাদের ডিজাইন বা থিওরি অফ স্ট্রাকচার পার্টটা একটু উইক হয় সাধারণভাবে, সবার ক্ষেত্রে বলছি না। সেই জন্য ওই জায়গাটাতে না ছেলেরা একটু ফাম্বল করে যায়। এবং যারা এই মুহূর্তে হয়তো করেছো, তারা হয়তো কিছুটা সেই জায়গাগুলো হয়তো তোমরা মেকআপ দিতে পারবে। তবু দেখো, আমি প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পারে না, এবং ফলে সমস্যাগুলো দাঁড়িয়ে যায়। ঠিক আছে? আমি বলছি না সবাই পারবে না, নিশ্চয়ই পারবে, তোমরা হওয়ার চেষ্টা করো। সেই জন্য এই শক্ত প্রশ্নগুলোর এই প্রাইমারি পার্টটা আমি নিয়ে এলাম, যেটা হচ্ছে ডিজাইন আর থিওরি অফ স্ট্রাকচারের ওপর। ওকে? ওকে, তাহলে আর প্রথম প্রশ্ন হচ্ছে যে বিমের স্পেসিং অফ স্টিরাপস কি হয়? একটা বিমের স্পেসিং অফ স্টিরাপস কি হয়, মানে কিভাবে হয় একটা বিমের, মানে আমি একটা বিমে স্টিরাপ দেব, কিভাবে দেব? উত্তরটা হচ্ছে আমি সাপোর্টে কম দেব, সেন্টারে বেশি দেব। ঠিক আছে? এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে, তোমায় জিজ্ঞেস করতে পারে বিভিন্ন স্লেন্ডারনেস রেশিও কংক্রিট ওয়াইজ। যেমন হচ্ছে ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও, হ্যাঁ, কংক্রিট ওয়াইজ, যেমন M25-এর কত, এগুলো একটু মনে রাখতে হবে। যেমন M25-এর স্লেন্ডারনেস রেশিও হচ্ছে 1.9, M30-র হচ্ছে 2.2, M35-এর হচ্ছে 2.3, M40 অ্যান্ড অ্যাবভের হচ্ছে 2.5। এই চারটেই মনে রাখো। এখন অবধি চারটেকেই ধরেছে জাস্ট, হ্যাঁ, কথা প্রসঙ্গে। আচ্ছা, এর পরের প্রশ্ন, নর্মাল শিয়ার ফেলিওরে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? একটা জায়গায় শিয়ার ফেলিওর হয়েছে একটা বিমে, ধরো সেখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে সেই অ্যাঙ্গেলটা কত? আমরা ভাবছি হয়তো কত বলবো, বা আমরা হয়তো পড়েছি, মাথায় আসছে না। অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, যদি আমি ফোর্সলি এই অ্যাঙ্গেলটাকে স্টিপ করি, তবে ফেলিওরটা কেমন হবে? উত্তরটা হচ্ছে ফেলিওর কিন্তু ইনক্রিজ করে যাবে। ঠিক আছে? এর পরের প্রশ্ন, আমি আবার বলছি, যে কটা প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু পিএসসি ইন্টারভিউতে ধরা হয়েছে। যে বিভিন্ন ইয়ারের স্টুডেন্টরা কিন্তু এই জিনিসগুলো বলেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এই প্রশ্নগুলো তারা পারেনি, তাই আমি কিন্তু এটাকে নিয়ে ডিসকাস করছি। ঠিক আছে? তারপরের প্রশ্ন হচ্ছে, বিমের সাইড রেনফোর্সমেন্ট
কখন প্রোভাইড করা হয়, একটা বিমের সাইড রেনফোর্সমেন্ট কখন প্রোভাইড করা হয়? এটা এই উত্তরটা সবাই নিশ্চয়ই তোমরা জানো যে আমার যদি ডেপথ 750 মিলিমিটারের বেশি হয় তাহলে আমি আমার সাইড রেনফোর্সমেন্ট প্রোভাইড করি। এর পরের প্রশ্ন হচ্ছে সাইড রেনফোর্সমেন্ট কেন প্রোভাইড করা হয়? এইটাতে কিন্তু ছেলেরা আটকায় যে আমি বিমের সাইড রেনফোর্সমেন্ট প্রোভাইড করলাম, কিন্তু কেন প্রোভাইড করলাম তার এক কারণ হচ্ছে যে আমি যখন আমার যে স্টিরাপস বা শিয়ার বার যেগুলো হয়, যেমন হচ্ছে বিমের ক্ষেত্রে শিয়ার এনফোর্সমেন্ট কোনটা হচ্ছে, স্টিরাপস হচ্ছে, আর কলমের ক্ষেত্রে শিয়ার এনফোর্সমেন্ট কোনটা হচ্ছে, লিঙ্ক হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিমের আর কলমের যখন শিয়ার এনফোর্সমেন্টটা প্রোভাইড করা হয় তখন কি হয়, যদি বিমের ডেপথ অনেক বেশি বেড়ে যায় তখন ওই শিয়ার এনফোর্সমেন্টটা কিন্তু প্রপারলি থাকে না, একটু ফাম্বল, একটু লকবক করে আর কি। সেই জন্য ওটা করে কি, সাইড রেনফোর্সমেন্টটা প্রোভাইড করলে ওই জায়গাটা শিয়ার রেনফোর্সমেন্টটা প্রপারলি প্লেস থাকে, সেই জন্য সাইড রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। ঠিক আছে, এর পরের প্রশ্ন হচ্ছে একটা সিম্পল সাপোর্টেড বিমকে আমি ডিপ বিম কখন বলবো? ডিপ বিম কখন বলবো? ডিপ বিম হওয়ার শর্ত হচ্ছে L/D যদি লেস দ্যান 2 হয় সিম্পল সাপোর্টেডের ক্ষেত্রে, তাহলে সেটাকে ডিপ বিম বলবো। সাধারণভাবে সিম্পল সাপোর্টেডটাই এসছে, আমি কিন্তু সঙ্গে বলবো তোমরা একটু কন্টিনিউয়াসটাও দেখে যাও, এটা কেউ জিজ্ঞেস করেনি। সে কন্টিনিউয়াসের ক্ষেত্রে L/D লেস দ্যান 2.5 হবে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এখানে যে প্রশ্নটা হচ্ছে, যেটা আমরা ভুল করি, এল হচ্ছে এফেক্টিভ স্প্যান, এটা নিয়ে সমস্যা নেই। ডিটা কি? ডিতে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট বলে ফেলে ডেপথ, উত্তরটা হবে ওভারঅল ডেপথ। দেখো, ডেপথ আর ওভারঅল ডেপথ বা এফেক্টিভ ডেপথ এইগুলোর মধ্যে কিন্তু একটা ফারাক আছে, এই ফারাকটা কিন্তু ওরা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে যে ওভারঅল ডেপথ আর এফেক্টিভ ডেপথের মধ্যে ফারাক কি। নিশ্চয়ই জানো ব্যাপারটা, যে আবার ওই শিয়ার এনফোর্সমেন্ট থেকে ওই ওপর টপ ফাইবার অব্দি নিচ্ছে এফেক্টিভ ডেপথ, আর বাকিটা ওভারঅল যদি হয় ওভারঅল ডেপথ হচ্ছে। এবার হচ্ছে রেনফোর্সমেন্ট বেন্ডের ভ্যালু কি? রেনফোর্সমেন্টে আমি যে রেনফোর্সমেন্ট প্রোভাইড করছি সেখানে যে বেন্ড দিচ্ছি সেই বেন্ডের ভ্যালুটা কত বেন্ডের ভ্যালু কী হয়? দেখো, এর ক্ষেত্রে যে আইএসটা মনে রাখতে হবে, সেই আইএসটা হচ্ছে IS 2502। নিশ্চয়ই এগুলো যারা সাইডে কাজ করেছো তারা জানো যে অ্যাজ পার IS 2502 হচ্ছে 4 টাইমস ডাই অফ দ্য বার ফর ইচ 45 ডিগ্রি। প্রত্যেক 45 ডিগ্রিতে আমার যা ডায়া অফ দ্য বার আছে তার 4 টাইমস হয়। ঠিক আছে, যে আমার যদি যা ডায়া থাকবে, যে ডায়ার বার হোক, যদি আমার 12 বার হয় তার 4 টাইমস হবে এভরি 45 ডিগ্রিতে। কিন্তু ওভারঅল 16 টাইমসের কিন্তু বেশি হবে না। মানে ওভারঅল মানে হচ্ছে যে আমি টোটাল বারটাকে যখন বেন্ড করলাম বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, সেটা কিন্তু 16 টাইমসের বেশি হবে না, মানে ম্যাক্সিমাম 16 টাইমস ডায়া অফ দ্য বার। ঠিক আছে, আর যদি হুকের ক্ষেত্রে কি হবে, যদি ইউ হুক করি তাহলে ইউ হুক টাইপের যদি হয় তাহলে 16 টাইমস অফ দ্য বার এটা কিন্তু ইউ হুকে আমরা প্রোভাইড করব। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু দেয়। ঠিক আছে, তো এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা অনেকে পারছো অনেকে পারছো না, যারা পারছো তারা তাদের প্রিপারেশানটা নিশ্চয়ই ভালো, যারা পারছো না তারা আরেকটু প্রিপারেশান নাও। এরপর কিছু কমন প্রশ্ন, এগুলো আমরা সব জানি যে আমার কলমের ক্ষেত্রে মিনিমাম রেনফোর্সমেন্ট কত হয়, এগুলো দিয়ে শুরু করে। যে মিনিমাম রেনফোর্সমেন্ট অফ কলম কত আমরা সবাই জানি 0.8%, ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট কত 6%, পার্সেন্টেজ অফ স্টিল আমার সাধারণত ইউজুয়ালি কত রাখি, জেনারেলি প্র্যাকটিক্যালি 4%। এই প্রশ্নগুলো থাকে, এগুলো কমন প্রশ্ন। মিনিমাম ডায়া অফ দ্য কলমের বার 12 মিলিমিটার। আচ্ছা, মিনিমাম ডায়া অফ দ্য কলমের বার বললাম, এবার মিনিমাম নাম্বার অফ লংজিটিউডনাল বার, এই প্রশ্নটা হবে যে রেক্ট্যাঙ্গুলার যদি কলম হয় তাহলে মিনিমাম নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলার বার হচ্ছে 4টা, সার্কুলার হলে 6টা, আর হেলিকাল হলে 6টা। ঠিক আছে, এই প্রশ্নগুলো থাকে, এগুলো যদি একটু সোজা, কিন্তু এই কলমে যখন ঢুকবে এই প্রশ্নগুলো দিয়ে কিন্তু ওরা কলমে ঢোকে। এবার স্পেসিং অফ লংজিটিউডনাল বার ম্যাক্সিমাম কলমে কত হয়?
একটা লংগিটিউডিনাল বার আছে কলমে, যে কটা, সেই কলমের লংগিটিউডিনাল বারগুলোর মধ্যে ম্যাক্সিমাম স্পেসিং কত হয়? 300 মিলিমিটার। ঠিক আছে। এর পরের প্রশ্ন, মিনিমাম লংগিটিউডিনাল রেনফোর্সমেন্ট অফ পেডেস্টাল কত? মিনিমাম লংগিটিউডিনাল রেনফোর্সমেন্ট অফ পেডেস্টাল কত? উত্তরটা হচ্ছে 0.15% অফ ক্রস সেকশনাল এরিয়া অফ কলম। তাহলে আমি পেডেস্টালের ক্ষেত্রে যখন আমি কাজ করব তখন আমার মিনিমাম রেনফোর্সমেন্ট কী হবে? 0.15% অফ ক্রস সেকশন অফ কলম, মনে রাখতে হবে। এর পরের প্রশ্ন, পেডেস্টালটা কি? এটা আমরা ডিটেলিংয়ে আমরা তো পড়েছি, কিন্তু জাস্ট ওরা জানতে চায় যেটা, এটা কি টাইপের মেম্বার এটা জানতে চায়। পরিষ্কার বলবে, স্যার ইট ইজ এ কম্প্রেশন মেম্বার। আমি ওপরে টাইবিং আর আমার ক্যাপের মধ্যে, যদি আমি পাইল ক্যাপের মধ্যে যদি রিজার্ভার ভাবো, আমি এটাকে প্রোভাইড করি। ইট ইজ এ কম্প্রেশন মেম্বার। আচ্ছা, একটা তুমি কলম আর পেডেস্টালের মধ্যে ডিফারেন্সটা কি বলো তো? তুমি তো কলম উঠছে, পেডেস্টাল উঠছে, ডিফারেন্সটা কি? এবার তুমি এবার ভাবছো দুটোই তো কম্প্রেশন মেম্বার। অনেকে বলে স্যার কলমের ছোট সংস্করণ, এইসব কিন্তু উত্তর দেবে না। এই উত্তরটা ওনারা জানতে চাইছেন না। তোমাকে ওই উত্তর দিলে কিন্তু ঘাটাতে থাকবে, ঘাটাতে ঘাটাতে এমন জায়গায় নিয়ে যাবে তুমি ঘাবড়ে যাবে। এটাকে পরিষ্কার কি কথা বললে ওনারা আর কথা বাড়াবেন না সেটা বলে দিচ্ছি। উত্তরটা বলবে যে এফেক্টিভ লেন্থ অফ দ্য পেডেস্টাল ডাজ নট এক্সিড 3 টাইমস দ্য লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। মানে পেডেস্টালের যে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, মানে একটা পেডেস্টাল যদি 800x600 থাকে, তাহলে তার যে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন 600, তার 3 টাইমসের বেশি কিন্তু পেডেস্টাল হবে না। ঠিক আছে। তার পেডেস্টালের এফেক্টিভ লেন্থ এটা কিন্তু বলে দিলেই তোমাকে কিন্তু আর এই বিষয় নিয়ে প্রশ্ন করবে না। এর পরের প্রশ্ন বলি। পরের প্রশ্ন হচ্ছে যে ডিটারমিনেট স্ট্রাকচার আর ইনডিটারমিনেট স্ট্রাকচার বলতে তুমি কি বোঝো? এবার আমরা জানি এটা সবাই, যে যে স্ট্রাকচার ফুললি অ্যানালিসিস করা যায় ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন সেটা হচ্ছে আমার ডিটারমিনেট স্ট্রাকচার, আর যেটা করা যায় না সেটা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার। এই শুরু হলো। এবার কি করছে ওরা? এবার ওরা করবে কি, ডিটারমিনেট স্ট্রাকচারে কিন্তু আর যায় না, ইনডিটারমিনেট স্ট্রাকচারে নিয়ে তোমায় নিয়ে একটুখানি খেলবে। কি করবে বলবে কি, আচ্ছা টেম্পারেচার চেঞ্জ করলে ডিটারমিনেট আর ইনডিটারমিনেট স্ট্রাকচারে কী পরিবর্তন হয়? আমি ধরো টেম্পারেচারের পরিবর্তন হলো, একটা ডিটারমিনেট স্ট্রাকচার আছে আর একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার আছে, কী পরিবর্তন হয়? ডিটারমিনেট স্ট্রাকচারে কিন্তু টেম্পারেচার পরিবর্তন হলে কোনো কোনো স্ট্রেস হয় না, নো স্ট্রেস। আর ইনডিটারমিনেট স্ট্রাকচারে কিন্তু স্ট্রেস হয়, স্ট্রেস ওর উপরে আসে টেম্পারেচার ভেরিয়েশনের জন্য। এবার উনি বলবেন যে তুমি এই কথাটা বলছো, তো আমি একটা জায়গায় টেম্পারেচার ভেরিয়েশন হলো, তাহলে তো সব কটা স্ট্রাকচারই যদি মানে গরম হলে বাড়ে বা ঠান্ডা হলে কমে, পুরো স্ট্রাকচারটাই তো ঠান্ডা হলে বাড়ছে বা কমছে। তখন উত্তরটা হচ্ছে, স্যার এইভাবে যেমন হচ্ছে এমনও তো হতে পারে আমি টেম্পারেচার, আপনি বলছেন আমি কোনো একটা স্ট্রাকচারের কোনো একটা পার্টকে আমি স্পেশালি গরম করলাম বা কিছু করলাম, তাহলে একটা ডিফারেন্স আসতে পারে, এই বলে ব্যাপারটা থেকে বেরোবে আর কি। ঠিক আছে। এরপরে হচ্ছে একটা ইনডিটারমিনেট ফ্রেমের তুমি নাম বলো। একটা ইনডিটারমিনেট ফ্রেম নাম বলো। তো খুব কমন ইনডিটারমিনেট ফ্রেমের নাম হচ্ছে পোর্টাল ফ্রেম। কমন ইনডিটারমিনেট ফ্রেম হচ্ছে পোর্টাল ফ্রেম। এবার তোমাকে পরিষ্কার বলবে এই ফ্রেমের অ্যানালিসিস কীভাবে করা হয়। ও কিন্তু অ্যানালিসিসে ঢুকবে না, জাস্ট মেথডটা জানতে চাইছে, এই অ্যানালিসিস কীভাবে করা হয়। তুমি যদি বলতে থাকো না স্যার এটাকে প্লাস ধরবো ওটাকে মাইনাস ধরবো, এইভাবে করবো এদিকে করবো, ওই সব উনি জানতে চাইছেন না। উনি জানতে চাইছেন যে কি কি মেথডে করা হয়। তো একদম বলে দিচ্ছি, তোমাদের যে কোনো ফ্রেম যখনই বলবে যে কি কি মেথডে করা হয়, চোখ বুজিয়ে একটা মেথড বলে দেবে যে স্টেন এনার্জি মেথডে করা হয়। ঠিক আছে। আর পোর্টাল ফ্রেমের ক্ষেত্রে এছাড়া যে কটা আসে সাধারণভাবে, সেটা হচ্ছে মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডেও আমরা করতে পারি, স্লোপ ডিফ্লেকশন মেথডেও করতে পারি, আরও অনেক মেথড আছে। কিন্তু আমি তোমাদের যে জিনিসটা হচ্ছে স্টেন এনার্জি মেথডটা প্রথমে বলে দেবে, তো ব্যাস ঝামেলাটা শেষ হয়ে গেল। এইবার
একটা তোমাকে তো বললো যে আচ্ছা কলম টেনশন মেম্বার না কম্প্রেশন মেম্বার, তুমি বললে কম্প্রেশন মেম্বার স্যার, ভালো কথা। তাহলে কলম হচ্ছে একটা ভার্টিক্যাল মেম্বার, ঠিক আছে। এবার তুমি চারটে কম্প্রেশন মেম্বারের নাম বলো। এবার এটা অনেকে একটা বলে বা দুটো বলে, তো আমি একদম চারটে তোমায় বলে দিচ্ছি। একটা হচ্ছে কলম হতে পারে, একটা হচ্ছে পোস্ট হতে পারে, একটা হচ্ছে স্টার্ট হতে পারে। আচ্ছা, স্টার্টটা কোথায় ব্যবহার করব? স্টার্টটা কিন্তু তোমার যেখানে ট্রাস আছে, ট্রাসের ক্ষেত্রে কিন্তু স্টার্ট বলি আমরা, ঠিক আছে, কম্প্রেশন মেম্বারকে। আর একটা হচ্ছে বুম, বুম কোনটার ক্ষেত্রে বলবো কম্প্রেশন মেম্বার? ক্রেনের ক্ষেত্রে বলবো, ঠিক আছে। এই চারটে, ওকে। এরপর আমি আসি আর একটা প্রশ্নে, যে লং কলম আর শর্ট কলমের মধ্যে ফারাক কী? এটা তোমরা সবাই জানো যে আমার 12 ওপরে প্লাস গ্রেটার দ্যান বা লেস দ্যান হলে আমি লং কলম শর্ট কলম আমি বলতে পারি। এইবার যেটা ব্যাপার L/B, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রশ্নটা যেটা করে যে লং কলমে ক্ষেত্রে আমি কোন মেথড বা কার ফর্মুলা ব্যবহার করে লং কলম অ্যানালিসিস করি। তা এটা আমরা জানি যে ইউলার্স ফর্মুলা আমরা ব্যবহার করি, করে আমরা এটা করি আমরা লং কলম বা শর্ট কলমটার ক্ষেত্রে আমরা ডিটারমিনেট করি, লং কলমটার ক্ষেত্রে ডিটারমিনেট করি ইউলিয়াস ফর্মুলা দিয়ে। সেখানে একটা ফ্যাক্টর আসে আমাদের, এটা বেরোয়, সেই ফ্যাক্টর দিয়ে গুণ করে লং কলম বা শর্ট কলমটা লং কলমটা ডিটারমিনেট করা হয়, ঠিক আছে। এই মোটামুটি একটা ছোটোখাটো আমি তোমাদের একটু কড়া প্রশ্ন, যে প্রশ্নগুলো সাধারণভাবে দেয় সেই প্রশ্নগুলো আমি তোমাদের বললাম। এবার আসি তোমাদের কমেন্ট পড়ার সেশানে। যে একজন বলছেন, স্যার কাইন্ডলি ইন্টারভিউয়ের ব্যাচ শুরু করুন, অনলাইন অফলাইন প্লিজ, এটা হেল্প হবে। দেখো, ইন্টারভিউয়ের যেটা অনলাইনটা তো করাই যায়, তোমাদের যেগুলো বলছি এই প্রশ্নগুলো রেডি করো তাহলে হবে। আর অফলাইন ব্যাচের ক্ষেত্রে আমি আগেও বলেছি, আমি কতজন সেই রেঞ্জের, হয়তো কিছু প্রফেসর বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কারণ একজনকে দিয়ে তো ইন্টারভিউ সেশন সেইভাবে তুমি সেই ফ্লেভারটা পাবে না। তোমার ওপরে ইন্টারভিউ নয় কিন্তু, এটা কিন্তু পার্সোনালিটি টেস্ট। তোমার পার্সোনালিটিটাকে দেখে নেওয়া, বুঝে নেওয়ার জন্যই কিন্তু এই কাজগুলো করা। তো আমি তোমাকে চারটে প্রশ্ন করব, চারটে প্রশ্ন তুমি উত্তর দিলে, উত্তরটা বড় কথা নয়, তুমি সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করছো, সিচুয়েশনটা ক্রিয়েট করা বড় ব্যাপার। অনলাইনে সিচুয়েশনটা কতটা ক্রিয়েট করা যায়, হ্যাঁ, যেগুলো হয় সেগুলো কতটা ঠিক বা কতটা নাটক, আমি যা চারপাশে যেগুলো চলছে সেগুলো আমি জানি না। তবে তোমার কনফিডেন্স তোমার কাছে, তুমি সেভাবে করো। আমি যদি সেই রেঞ্জের যাদের সাথে কথা বলছি তাদের পাই, তাহলে একটা গ্রুপ তৈরি করে আমি তোমাদের নিশ্চয়ই এটা করার চেষ্টা করব। কিন্তু এখনই কথা দিতে পারছি না, কারণ প্রত্যেকে অনেক বিজি, বিভিন্ন শিডিউলে তারা ব্যস্ত, হয়তো অন্য জায়গায় তারা ইন্টারভিউ নিচ্ছেন। ফলে তাদের ছাড়া বা আমি এখন অবধি কিছু তোমাদের কথা দিতে পারছি না। তবে এটা ফলো করো, আমি যেটা করছি সেটা নিশ্চয়ই তোমাদের হেল্পফুল হবে। তবে যদি এটা হয় তাহলে নিশ্চয়ই এটা করার কথা আমি অ্যানাউন্স করব। এবার শাহজাহান মণ্ডল বলছে যে ফিল্ট্রেশন আর ডিসইনফেকশনের জন্য ক্লোরিনেশন করে তারপর CWR ক্লিয়ার ওয়াটার রিজার্ভারে পাঠাতে হবে স্যার। মানে যেটা তোমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের যে ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওটা দেখে আমাদের শাহজাহান মণ্ডল বলছেন ফিল্ট্রেশন আর ডিসইনফেকশনের জন্য ক্লোরিনেশন করে তারপর ক্লিয়ার ওয়াটার রিজার্ভারে পাঠাতে হবে স্যার, নয়তো মাইক্রো অর্গানিজম থাক থেকে যাবে। হ্যাঁ শাহজাহান, তুমি ঠিকই বলেছো, ভালোই বলেছো যে মাইক্রো অর্গানিজম থেকে যাবে, এই প্রবলেমটা হতে পারে। কিন্তু দেখো, তুমি ভালো করে যদি এটা লক্ষ্য করো, তাতে দেখো একদম বলা হয়েছে যে ফ্লাস মিক্সচার যেখানে, সেখানে কিন্তু ক্লোরিনেশন অলরেডি আমরা করে দিয়েছি। আর যে ফিল্ট্রেশন বেড যেখানে হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টার যেখানে দেখাচ্ছি, সেখানেও কিন্তু অলরেডি ক্লোরিন ডোজ হচ্ছে, ঠিক আছে। সুতরাং ওই চিন্তা করার দরকার নেই, তুই ভালো করে ভিডিওটা প্রথম থেকে দেখো, সেখানে কিন্তু আমরা অলরেডি ক্লোরিনেশন, প্রি ক্লোরিনেশন আমি কিন্তু করে দিয়েছি। আর পোস্ট ক্লোরিনেশনের জন্য যেটুকু র্যাপিড স্যান্ড ফিল্টারের ওই পার্ট থেকে বেরোনোর সময় হয়ে যাচ্ছে, অলরেডি এরা করে কি ফ্লাস মিক্সচারের কাছেই কিন্তু ক্লোরিনেশনটা করে দেয়। সুতরাং নাথিং টু বি ওরিড। শাহজাহান মণ্ডল আবার বলছেন যে PNRD আর MED ডিপার্টমেন্ট নিয়ে আর কোশ্চেন নিয়ে একটা ভিডিও দিন। আচ্ছা ঠিক আছে, PNRD MED ডিপার্টমেন্টের ব্যাপারটা নিয়ে আমি দেখছি কিভাবে করছেন, সেটা দেখছি। একজন দিব্যেন্দু পাল বলছেন JJM এবং আদার অনগোয়িং প্রজেক্টস বাই ডিফারেন্ট ডিপার্টমেন্ট নিয়ে একটা সেশন করলে ভালো হয়। JJM নিয়ে বলছেন করতে,
ঠিক আছে, সবাই যদি যে যেমনি রাজি থাকেন, আমি মানে এখন সবথেকে বড় প্রজেক্ট যেটা জল জীবন মিশন, তাহলে যে যেমনি আমি একটা ভিডিও দেব বা একটা সেশন দেব, তাতে যদি উপকার হয় নিশ্চয়ই করার চেষ্টা করব। সিভিল আনবক্সিং বলছেন দারুণ কনসেপ্টটা পেলাম, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, অমিত ঘোষ থ্যাংক ইউ সো মাচ, ভেরি হেল্পফুল। আপনারা কনসেপ্ট পাচ্ছেন, কিন্তু আমি যে কনসেপ্টটা বলেছিলাম যে প্রশ্নগুলোর উত্তর আমার ইনবক্সে দিন এবং বাকিরা সেটাকে চেক করুন, ফাইনালি আমি চেক করে বলে দেবো যে প্রপার হয়েছে কি হয়নি, সেটা কিন্তু এখন অবধি পেলাম না। এবার একজন বলছেন স্যার, দি টেকনিক্যাল টিউটোরিয়াল বলছে স্যার যদি কারো হায়ার সেকেন্ডারিতে রেজাল্ট কম থাকে তাহলে কি ইন্টারভিউটা প্রবলেম ফেস করতে হতে পারে, আর স্যার যদি প্রবলেম হয় তাহলে কিভাবে কাউন্টার করব। আচ্ছা, এইখানে কেউ একজন রিপ্লাই করেছেন, শাহজাহান মণ্ডলী বলেছেন কোনো প্রবলেম নেই, মাধ্যমিক পরীক্ষায় ডিপ্লোমার রেজাল্ট শো করবে না, একদম নয়। তুমি যা সেটা শো করবে, কোনো কিছু লুকাবে না, কারণ তুমি অলরেডি শো করে দিয়েছো, তুমি অলরেডি ওখানে শো করে দিয়েছো যা যা, কারণ ফর্ম ফিল আপের সময় শো করে দিয়েছো। সুতরাং তোমার যদি হায়ার সেকেন্ডারি রেজাল্ট খারাপ হয়, কেন খারাপ হয়, তোমার কাছে কিন্তু স্ট্রং যুক্তি থাকবে, আমার এই কারণে খারাপ হয়েছে, আমি পড়িনি স্যার সে সময়, আমার সে সময় পড়ায় মানে পড়িনি, ব্যাস আমার ঠিকঠাক পড়িনি স্যার, আমি সেই জন্য পারিনি। এইটা কিন্তু কখনো বলবে না স্যার কী করে নাম্বারটা কমে গেল আমি জানি না, স্যার এরা কম নাম্বার দিয়েছে এই সব না। হ্যাঁ, আমি পড়িনি, আমার সেই সময়টা স্যার ভালো প্রিপারেশন হয়নি, এটা সোজা কথা। আর একটা কথা কিন্তু কমন বলে দিচ্ছি, যদি কেউ কোনো জায়গায় কাজ করো তো সেই জায়গা কেন ছেড়ে আসছো, এই প্রশ্নটা কিন্তু করবেই, যে তুমি এখানে কেন ছেড়ে আসছো। প্রাইভেট সেক্টরে থাকলে বলবে প্রাইভেট সেক্টরে দূর এতে কি আছে, এখানে ডিএ পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। হ্যাঁ, তুমি মানে এইভাবে তোমাকে এই জবটাকে ছোট দেখাবার চেষ্টা করবে, যে তুমি এখানে আসছো কেন, ওখানে কত টাকা, তুমি ওখানে থাকো। বা তুমি ধরো অলরেডি কেএমসিতে জব করছো বা নির্মাণ সহায়কের জব করছো, আরে তোমার তোমার এ নষ্ট হবে, সিনিয়রিটি নষ্ট হবে, তুমি কেন এখানে আসতে চাইছো। উত্তরগুলো কিন্তু রেডি রেখো, যে দিস ইজ এ প্রেস্টিজিয়াস জব, ফার্স্ট থিং, এবং সেকেন্ড থিং হচ্ছে যে আমার মানে দিস ইজ মাই ড্রিম, যে আমি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডাইরেক্ট ডিপার্টমেন্টে চাকরি করব এবং দেশের জন্য কিছু কাজ করব, একদম পরিষ্কার কথা। ঠিক আছে, বাকিরা কিন্তু প্রাইভেটের ক্ষেত্রেও তাই, প্রাইভেটের ক্ষেত্রে ওইটাই হবে যে আমি প্রাইভেট কনসার্নে কাজ করছি স্যার, আমি কোনো একটা এন্টারপ্রাইজকে এ করছি, রিচ করে তাকে রিচ বানাচ্ছি, কিন্তু আমি চাই আমার দেশকে রিচ বানাতে, সেই জন্য আমি এখানে চাকরি করব। এই প্রশ্নটা কিন্তু আমি বলতে ভুলে গেছি, এই প্রশ্নটা কিন্তু ভেরি কমন কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভেচ্ছা। আর তোমাদের আর কীরকম লাগছে আমাকে জানিও, তোমাদের কমেন্টসগুলো আমাকে উদ্বুদ্ধ করে পরবর্তী ভিডিওর জন্য। ঠিক আছে, ভালো থেকো আর সঙ্গে থেকো। ঠিক।